নদীর গভীর তলদেশে বাঘ নামের এক অশুভ শক্তি বাস করে। নদীর উপর দিয়ে পারাপারের জন্য যেই তার সামনে দিয়ে যায়, বাঘ রাক্ষস সেই মানুষকে মেরে তার রূপ ধারণ করে। এরপর সেই লোকের বাসায় গিয়ে পরিবারের বাকি সবাইকেও মেরে ফেলে। তবে গ্রামের এক মহা উৎসবের সময় এই বাঘ রাক্ষস কিছুটা দুর্বল হয়ে যায়, আর তখনই তাকে বন্দি করার একমাত্র উপায়। কিন্তু টুইস্ট আসে তখনই যখন সারবানান নামের এক লোক জানতে পারে তার ছোট বোন আত্মহত্যা করেছে। কিন্তু সারবানানের বিশ্বাস তার বোন আত্মহত্যা করেনি। বোনের মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে বেরিয়ে আসে 100 বছর আগের ঘোড়াতে বন্দি করা সেই রাক্ষসের কথা। সারবানান যতই গভীরে যায়, বোনের মৃত্যুর রহস্য ততই যেন পেঁচিয়ে যেতে শুরু করে। এমনই এক হরর কমেডি সাসপেন্সে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব আরানমানাই 4। গ্রামের মহা উৎসবে এক পণ্ডিত তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ডাক দিলে পণ্ডিতের স্ত্রী বলে, আমি কখন থেকে বলছি আপনি একাই উৎসবে যান, সীতা বাসায় থাকুক। সীতা মায়ের কথায় কান্না দিয়ে বাবার সাথে উৎসবে যাওয়ার জন্য নৌকায় উঠে বসে। সীতা নদীর পানি নিয়ে খেলা করার সময় বাবাকে জিজ্ঞেস করে, গ্রামে এই মহা উৎসব কেন হয়? পণ্ডিত বলে, বাঘ নামের একটা খারাপ শক্তি এই নদীর তলদেশে বাস করে। কোনো মানুষ যখন এই নদী দিয়ে যায়, তখন বাঘ তাকে মেরে লোকটার রূপ নিয়ে তার বাসার সবাইকে মেরে ফেলে। তখনই সীতার হাতে কিছু একটা লেগে হাত কেটে যায়। হাতে রক্ত দেখে সীতা নদীর পানিতে হাতটা ধুয়ে নেয়। মেয়েকে ভয় পেতে দেখে পণ্ডিত বলে, ভয় পেও না, এই খারাপ শক্তি থেকে বাঁচার একটা পথ আছে। যখন বাঘ কিছুটা দুর্বল থাকে, তখন তাকে বন্দি করে তাকে দিয়ে সব কাজ করানো যায়। 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা একটা ঘোড়ার মধ্যে বাঘকে বন্দি করে নদীতে ফেলে দেয়। তারপর থেকে পূর্বপুরুষদের ধন্যবাদ দেওয়ার জন্য গ্রামে এই মহা উৎসব হয়। এরই মাঝে পণ্ডিতের বৈঠাটা নদীর তলদেশে সেই ঘোড়াতে আটকে যায়। বৈঠাটা টানাটানি করতে ঘোড়ার মুখটা খুলে গেলে বাঘ বের হয়ে আসে। কথা শেষে পণ্ডিত পেছনে তাকিয়ে দেখে সীতা হাতে একটা মাছ ধরে আছে। সাথে সাথেই পণ্ডিত সীতাকে বলে, মাছটাকে নদীতে ফেলে দাও। তখনই নৌকাটা কিছু একটা ধাক্কা খেলে পণ্ডিত সেদিকে তাকিয়ে দেখে সীতার লাশ পানিতে ভাসছে। মেয়ের লাশ দেখে পণ্ডিত কাঁদতে কাঁদতে পেছনে তাকালে দেখে সীতা কাঁচা মাছ খাওয়া শুরু করেছে। অর্থাৎ বাঘ রাক্ষস সীতাকে মেরে তার রূপ নিয়ে নিয়েছে। তখনই গ্রামের মাঝে মহা উৎসব শুরু হলে সীতা হাতের মাছটা নদীতে ফেলে দিয়ে পণ্ডিতের দিকে তাকিয়ে থাকে। বাঘ রাক্ষস পণ্ডিতের দিকে তেড়ে আসতেই পণ্ডিত ঘোড়াতে থাকা পবিত্র পানি বাঘের দিকে ছুঁড়ে মারে। পবিত্র পানি শরীরে পড়তেই বাঘ কিছুটা দুর্বল হয়ে বসে পড়ে। পণ্ডিত ঘোড়াটা হাতে নিয়ে মন্ত্রপাঠ শুরু করলে বাঘের আত্মা আবারও পণ্ডিতের ঘোড়ার মধ্যে বন্দী হয়ে যায়। সীতার রূপ নেওয়া বাঘ পণ্ডিতকে অনুরোধ করে বলে, আমাকে ছেড়ে দাও, আমার আত্মাকে ফিরিয়ে দাও। পণ্ডিত বলে, আমার স্ত্রী সীতার মৃত্যুর খবর সহ্য করতে পারবে না, আমার মেয়েকে তুমি মেরে ফেলেছ। এবার আমার স্ত্রীর সামনে তুমি সীতা সেজে থাকবে। সন্ধ্যায় পণ্ডিত বাসায় ফিরলে তার স্ত্রী বলে, আপনি একা এসেছেন যে, সীতা কোথায়? পণ্ডিত সরে গেলেই সীতা পণ্ডিতের স্ত্রীর দিকে তাকিয়ে ভয়ানক একটা হাসি দেয়। গল্প চলে আসে শহরের কোর্টে। সারবানান নামের একটা উকিলের কাছে তার ফুপু এসে দেখে সারবানানের কাছে একটাও কেস নেই, আর তার পাশের উকিলের কাছে মানুষের লাইন লেগে আছে। ফুপু বলে, তুই এত সৎ হলে কে তোর কাছে কেস নিয়ে আসবে? ফুপু একটা কাপলকে দেখে সারবানানকে বলে, ওরা বিয়ের জন্য ঘুরছে, কেউ সাহায্য করছে না। সারবানান তাদের কাগজপত্র নিয়ে বিয়ের ফাইল রেজিস্টার করতে শুরু করে। মেয়েটা তার বাসার ঠিকানা বলতেই ফুপু ভয় পেয়ে বলে, তুমি কুরুথি ভাইয়ের মেয়ে? মেয়েটা বলে, হ্যাঁ। তখনই কুরুথিদার লোকজন নিয়ে আসলে সারবানান মেয়েটাকে বলে, তুমি তোমার বাবার পছন্দে বিয়ে করো। মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় কুরুথি বলে, সেলভি, আমি তোর বিয়ে যেখানে ঠিক করব তুই সেখানেই বিয়ে করবি। সেলভি নামটা শোনার সাথে সাথেই সারবানান দৌড়ে গিয়ে কুরুথি আর তার লোকজনদেরকে ইচ্ছা মতো মারতে শুরু করে। সারবানান সেলভির হাতের সাথে ফুপুর হাত বেঁধে দিয়ে বলে, সেলভিকে নিতে হলে আগে ফুপুকে নিতে হবে। ফুপু বেচারি ভয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। মেয়েটা বলে, প্রথমে আমার কেস নিতে মানা করছিল, আর এখন আমার জন্য মারামারি করছে। ফুপু বলে, ও তোর জন্য না, তোর নামের জন্য মারামারি করছে। ওর ছোট বোনের নামও সেলভি। সেলভি তোর মতোই একটা ছেলের সাথে 10 বছর আগে পালিয়ে গেছে। মেয়েটা বলে, 10 বছর পরেও বোনের জন্য এত ভালোবাসা? ফুপু বলে, নিজের বিপদে সারবানান মুখ লুকিয়ে ফিরে আসে।
কিন্তু বোনের বিপদের কথা শুনলে সে কাউকে ছাড় দেয় না। সালমানান সবাইকে ইচ্ছা মতো মারলে কারুঠি বুদ্ধিমানের মতো সেখান থেকে কেটে পড়ে। গল্প চলে আসে দূরে একটা গ্রামে সালমানানের বোন সেলভির বাসায়। ছোট ছেলে সালমানান আর বড় মেয়ে শক্তিকে নিয়ে সেলভির সুখের সংসার। সেলভি তার ছেলের নাম বড় ভাই সালমানানের নামেই রেখেছে। সেলভির স্বামীর নাম সন্তোষ, সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। একদিন সকালে সন্তোষ জগিং এর জন্য বের হলে রবি নামের এক ছেলের সাথে দেখা হয়। রবি নিজের ইউটিউব চ্যানেলের জন্য সকাল সকাল পাখিদের ভিডিও করতে এসেছে। রবির সাথে কথা বলে সন্তোষ জগিং করতে করতে জঙ্গলের পথ দিয়ে চলে যায়। কিছু দূরে যেতেই জঙ্গলের মাঝ থেকে বেশ কিছু সাদা ধোঁয়া সন্তোষের দিকে এগিয়ে আসে। চারপাশে এত ধোঁয়া দেখে সন্তোষ থমকে দাঁড়িয়ে যায়। হঠাৎই ধোঁয়ার মাঝ থেকে একটা হাত এসে সন্তোষের পা ধরে টান দিলে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে চারপাশ থেকে আরো সাদা ধোঁয়া এসে সন্তোষকে আড়াল করে নেয়। বেশ কিছুক্ষণ পরে সন্তোষ উঠে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে শুরু করে। সে চলে গেলে দেখা যায় সন্তোষের লাশটা মাটিতেই পড়ে আছে। হয়তো বাঘ সন্তোষকে মেরে তার রূপ ধারণ করেছে। কিন্তু প্রশ্ন হলো, সেই পণ্ডিত তো বাঘ রাক্ষসকে ঘোড়ার মধ্যে বন্দি করে রেখেছিল, তাহলে সে বাইরে আসলো কিভাবে? সন্তোষ বাসার মেইন দরজা খুলে ভেতরে ঢোকে। তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে সে স্বাভাবিক নেই। সন্তোষ বাসার দিকে এগিয়ে আসতেই পোষা কুকুরগুলো তাকে দেখে জোরে জোরে ডাকতে শুরু করে। সন্তোষ একটা কুকুরকে মারলে কুকুরটা চিৎকার করতেই সেলভি সেটা খেয়াল করে। সেলভি বাইরে যাওয়ার জন্য পেছনে ফিরতেই দেখে সন্তোষ জগিং থেকে ফিরে এসেছে। সেলভি জিজ্ঞেস করে, তুমি তো তাড়াতাড়ি আসলে যে? সন্তোষ বেশ গম্ভীর ভাবে বলে, বাচ্চারা কোথায়? সেলভি অভিমান করে বলে, বাচ্চার মায়ের খবর না নিয়ে আগে বাচ্চাদের খবর নিচ্ছ? তখনই গ্রামের কিছু লোক দৌড়াতে দৌড়াতে সেলভির বাসায় আসে। সেলভি বাইরে আসলে লোকগুলো বলে, সন্তোষ স্যার জগিং করতে করতে হার্ট অ্যাটাক করেছে। গ্রামের লোকজনদের সাথে সেলভি দৌড়ে জঙ্গলের দিকে যায়। তখন রবি ভিডিও করতে করতে সেলভির বাসার কাছে আসে। বাসার ভেতরে গিয়ে দেখে কুকুরটা কুয়ার দিকে তাকিয়ে ডেকেই যাচ্ছে, আর তার পাশে সেলভির মেয়ে শক্তি পড়ে আছে। শক্তির মাথা ফেটে রক্ত পড়ছে। রবি দৌড়ে শক্তির কাছে গিয়ে ডাকতে থাকে। কুকুরের ডাকে সে কুয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। কুয়ার মাঝে তাকাতেই কিছু একটা দেখে রবি ভয়ে পেছনে সরে যায়। কুয়ার মধ্যে একটা মেয়ের লাশ ঝুলছে। মেয়েটা আর কেউ না, বরং সেলভি। সেলভি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গল্প চলে আসে সালমানানের বাসায়। সিভিল ড্রেসে একজন অফিসার এসে সালমানানকে জিজ্ঞেস করে, আপনি সেলভিকে চিনেন? সালমানান বলে, সেলভি আমার ছোট বোন। অফিসার বলে, সেলভি আত্মহত্যা করেছে। কথাটা শুনেই সালমানান রেগে অফিসারের কলার চেপে ধরে। ফুফু এসে সালমানানকে সরিয়ে অফিসারকে বলে, আপনি সঠিক ঠিকানায় এসেছেন তো? অফিসার বলে, সেলভি আর তার স্বামী সন্তোষ দুজনেই মারা গেছে। কয়েকদিন আগেই সন্তোষ জগিং এ গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। এই কষ্ট সহ্য করতে না পেরে সেলভি আত্মহত্যা করেছে। বোনের মৃত্যুর খবর শুনে সালমানান সিঁড়িতে বসে কাঁদতে শুরু করে। এক মুহূর্ত দেরি না করে সালমানান ফুপুকে নিয়ে সেলভির বাসায় আসে। সেলভির বাসা থেকেই ফুপু কাঁদতে থাকে। সেলভি বেঁচে থাকতে সে একবারও এ বাসায় আসতে পারেনি। সালমানান ফুপুকে নিয়ে সেলভির বাসার ভেতরে যায়। সেলভির বাসায় তখন গ্রামের বেশ কিছু লোকজন আর একজন পুলিশ অফিসার ছিল। একটা লোক এগিয়ে এসে সালমানানকে বলে, আমি এই গ্রামের প্রেসিডেন্ট। আপনার বোনের স্বামী এই গ্রামেই থাকতো, তবে সন্তোষের কোনো আত্মীয় স্বজন ছিল না। আপনাকে খবর দেওয়ার চেষ্টা করলেও আপনার ঠিকানা পাইনি। পাশ থেকে অফিসার বলে, এর কারণে আমরা সেলভি আর তার স্বামীর শেষকৃত্য করে দিয়েছি। গ্রামের বাকি সবার সাথে কথা বলে সালমানান জানতে পারে সন্তোষ রিয়েল এস্টেটের ব্যবসা করত। এই রাজমহল কিনে রাজমহলটাকে ঠিকঠাক করে বিক্রি করার জন্যই সে এই মহলের মালিক থেকে বেশ কিছু অ্যাডভান্স টাকা নিয়েছিল। এই টাকাগুলো সন্তোষ ধার দেনা আর ব্যাংক লোন নিয়ে জোগাড় করেছিল। সালমানান মহলের মালিককে বলে, আপনি অ্যাডভান্সে টাকাগুলো ফেরত দিলে আমি সন্তোষের ধার দেনাগুলো শোধ করে দিতাম। কিন্তু মহলের মালিক বলে, টাকাগুলো আমার মেয়ের বিয়ের জন্য খরচ করে ফেলেছি। পাশ থেকে রবি তার বাবাকে বলে, ওরা তো এখনই গ্রামে এলো, টাকা শোধের জন্য কিছুদিন ভাবার সময় দাও। মহা উৎসব শেষ হলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সালমানান মহলের মালিককে জিজ্ঞেস করে, আমার বোনের ছেলে মেয়ে কোথায়? ছোট সালমানান তখন ঘরের মাঝে পানির বাবল নিয়ে খেলছিল। তখন তার মনে হয় বাবলগুলো কোথা থেকে আসছে। ধীরে ধীরে পেছনে ফিরে দেখে বাবল তৈরি খেলা
খেলনাটা বাতাসে ভাসছে আর সেখান থেকে নিজে নিজেই বাবল বের হচ্ছে। হঠাৎই ছোট ছোট বাবল গুলো এক জায়গায় এসে একটা বড় বাবলে পরিণত হয় আর সেই বাবলের মধ্যেই একটা অশরীরী ছায়া দেখা যায়, তবে তার চেহারাটা অস্পষ্ট। এমন দৃশ্য দেখে ছোট সারবানান ভয়ে এক দৌড় দিয়ে ঘরের বাইরে আসতেই সারবানান তাকে কোলে তুলে নেয়। ছেলেটার নাম জিজ্ঞেস করলে সে বলে, আমার নাম সারবানান। ফুপু সারবানানকে বলে, সেলভি আমাদেরকে তাহলে এখনো ভুলিনি। ছোট সারবানান পেছনে ফিরে ঘরের দিকে তাকাতেই ভয়ে মামার কোল থেকে নেমে বাইরে চলে যায়। পাশে থাকা গ্রামের এক লোক বলে, আপনার বোন মারা যাওয়ার পরে ছেলেটা যেন কেমন হয়ে গেছে। ভেতরের এক রুমে গেলে দেখা যায় শক্তি বিছানায় শুয়ে আছে আর তার মাথায় ব্যান্ডেজ করা। গ্রামের লোকটা বলে, ওর নাম শক্তি, আপনার বোনের বড় মেয়ে। ওর চোখের সামনেই সেলভি আত্মহত্যা করে। সেটা সহ্য করতে না পেরে ও নিচে গিয়ে পড়ে মাথায় আঘাত লাগে। মাথাটা পাথরে আঘাত লাগার কারণে শক্তি কোমায় চলে গেছে। তখনই সেখানে একটা মেয়ে আসে। গ্রামের লোকটা বলে, ইনি আমাদের জমিদারের মেয়ে, ওর নাম মায়া। 1 বছর আগেই মায়া ডাক্তারি পড়া শেষ করেছে। ফুপু মায়াকে জিজ্ঞেস করে, শক্তিকে হাসপাতালে না নিয়ে বাসায় কেন ট্রিটমেন্ট করছো? মায়া বলে, আমাদের ছোট এই গ্রামের হাসপাতালে তেমন সুযোগ সুবিধা নেই, তাই আমার সামর্থ্যের মাঝে সকল মেশিনপত্র এনে বাসায় ট্রিটমেন্ট দিচ্ছি। তখনই মায়ের দাদা এসে বলে, ওর বিয়ের জন্য রাজমহল বিক্রি করতে চাচ্ছিলাম। সবাই ডাক্তারি পড়া শেষে বিদেশে গিয়ে টাকা কামায় আর ও গ্রামে বসে মানুষের সেবা করতে চায়। মায়া বলে, এখন আপনারা সবাই বাইরে যান, সত্যি চেক আপ করতে হবে। সবাই বাইরে চলে গেলে সারবানান জানালা দিয়ে দেখে মায়া শক্তিকে কিসের যেন একটা ইঞ্জেকশন দিচ্ছে আর মায়ার চোখে মুখেও কেমন যেন একটা রহস্যের ছায়া। এদিকে পাওনাদার মিস্ত্রি আর কার্পেন্টারকে জানায় তারা 2 দিন পর টাকা নিতে আসবে বলেই চলে যায়। মিস্ত্রি আর কার্পেন্টার সারবানার দিকে এগিয়ে যেতেই সে বলে, আমি শুনেছি আপনারা 2 জন অনেক বছর ধরেই আমার বোনের স্বামীর সাথে কাজ করছেন। মিস্ত্রি বলে, আমি শুনেছি আপনি অনেক বড় উকিল, পাওনাদারের মুখে টাকা ছুঁড়ে মেরে এই মহল আপনি কিনে নিন। ফুপু বলে, যত বড় উকিল ভাবছো তত বড়ও না, আমাদের কাছে বিষ খাবার টাকাও নেই। ফুপু সারবানানকে বলে, টাকা শোধ করার একমাত্র উপায় হচ্ছে জমিদারের মেয়ে মায়াকে পটিয়ে বিয়ে করতে হবে। সারবানান রেগে চলে গেলে মিস্ত্রি কার্পেন্টারকে বলে, ফুপু পাগল হলেও বুদ্ধিটা ভালোই দিয়েছে। কার্পেন্টার বলে, এমন বুদ্ধি আমার মাথায় আসলো না কেন? রাতে ছোট সারবানান জানালার পাশে বসে নিজের ছবিতে বিভিন্ন ইফেক্ট দিচ্ছিল আর এদিকে মিস্ত্রি আর কার্পেন্টার দুজনেই সেজে গুজে রেডি হচ্ছে মায়াকে প্রপোজ করার জন্য। ছোট সারবানান নিজের চেহারায় জোকারের মাস্কের একটা ইমোজি দিয়ে ছবি তুলছিল। তখনই ফোনের ক্যামেরায় অন্য কারোর ফেস ডিটেক্ট হয় আর মাস্কের ইমোজি তার চেহারায় বসে যায়। ছোট সারবানান ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এবার ফোনের ক্যামেরাটা সেদিকে ধরলেই দেখে ফোনের ক্যামেরা কারো ফেস ডিটেক্ট করে তার মুখের মাস্কের ইমোজি বসিয়ে দিয়েছে। ছোট সারবানান ফোন সরিয়ে দেখে সেখানে কেউ নেই। আবারও ফোন ধরতেই ফোনের ক্যামেরা একটা চেহারা খুঁজে পাচ্ছে। ছোট সারবানান হাতটার সামনে গিয়ে দেখার চেষ্টা করে আসলেই সেখানে কিছু আছে নাকি। তখনই একটা হাত এসে ছোট সারবানানের হাত চেপে ধরলে সে ভয়ে দূরে সরে যায়। ছোট সারবানান মেঝেতে পড়ে গিয়ে ফোনটার সামনে ধরে দেখে সেই অশরীরী আছে কিনা। সামনে কাউকে দেখতে না পেয়ে ছোট সারবানান ফোনের ক্যামেরা তার দিকে ঘোরায়। তখনই দেখতে পায় সেই অশরীরী তার পেছনেই দাঁড়িয়ে আছে। ভয়ে দৌড় দিলে তখনই সেখানে ফুপু এসে বলে, কি হয়েছে? আমার ঘরে অনেক মশা, মশার ব্যাটটা কোথায়? সামনে তাকিয়ে মশার ব্যাট দেওয়ালে ঝুলতে দেখে ফুপু সেদিকে এগিয়ে গেলেই ছোট সারবানান সেখানে যেতে নিষেধ করে। ফুপু মানা না শুনে এগিয়ে গেলে ছোট সারবানান ফোনের ক্যামেরায় দেখে সেই অশরীরী ফুপুর পাশেই দাঁড়িয়ে আছে। ফুপু ছোট সারবানানকে বলে, এই ব্যাট দিয়ে আমি এভাবে মশা মারবো, কিন্তু ব্যাটের বাড়িটা সেই অশরীরীর শরীরে লাগে। ফুপু ভয়ে ভয়ে বলে, এটা কি ছিল? ছোট সারবানানের সাথে সাথেই ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ফুপু আবারও ব্যাট দিয়ে বাড়ি দিলেই সেই অশরীরী রেগে তার সামনে এসে জোরে চিৎকার দিয়ে চলে যায়। ছোট সারবানান পালাতে গিয়ে মিস্ত্রির সাথে ধাক্কা খায়। মিস্ত্রি রেগে বলে, কি রে, তোর চোখ নেই? এত বড় মানুষকে ধাক্কা মারিস? ছোট সারবানান হা করে তাকিয়ে দেখে অশরীরীটা মিস্ত্রি আর কার্পেন্টারের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে ফুপু এই দৃশ্য দেখে ভয়ে সেদিকে তাকিয়ে থাকে। তখনই মায়া শক্তির জন্য ওষুধ নিয়ে তার রুমের দিকে যায়। তাকে দেখে মিস্ত্রি বলে, আমি প্রপোজ করলে ও মানা করতেই পারবে না। মিস্ত্রি মায়াকে প্রপোজ করার জন্য চিঠি নিয়ে এগিয়ে গেলেই অলৌকিক এক শক্তি মিস্ত্রির গলায় মই ফাঁসিয়ে একবার এদিকে তো আর একবার ওদিকে ঘোরাতে থাকে। মায়ের সেদিকে খেয়াল না করেই চলে যায়। কার্পেন্টার এই অলৌকিক কাণ্ড দেখে ময়ের অপর মাথা ধরে থামালে মিস্ত্রি ভাবে কার্পেন্টারই তাকে আটকাচ্ছিল।
তাই রাগে বলে আমি আবারও মাকে প্রপোজ করব। ফুপু এসব জানালা দিয়ে দেখে ভয়ে কাঁপছে, কারণ সে তো জানে যে এসব আসলে কে করছে। সাথে সাথেই একটা অশরীরী ফুপুর সামনে থেকে উড়ে যায়। ফুপু বেচারি তো ভয়ে শেষ। সাবানান সেলভির কবরে ফুল দিয়ে পুরোনো দিনের কথা মনে করছিল। বাসার কেউ যখন সেলভির সাথে সন্তোষের রিলেশন মেনে নিচ্ছিল না, তখন সেলভি খুবই কষ্টে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। কিন্তু সাবানান সেলভিকে এই অবস্থায় দেখে নিলে সেলভিকে থামতে বলে। সেলভি অসহায়ের মতো কান্না করতে থাকে। সাবানান সেলভিকে বলে আমাকে কথা দাও, আর কখনো এমন কিছু করবে না। আমি তোমার হয়ে বাবার সাথে কথা বলবো। সেলভি সেদিন ভাইকে কথা দিয়েছিল এমন কাজ সে আর দ্বিতীয়বার করবে না। সাবানান সেলভির কবরের সামনে হাত জোর করে মাফ চাইতে থাকে। রবি সাবানানের কাছে বসলে সাবানান বলে আমি বিশ্বাস করি না সেলভি এমন করতে পারে, ও আমাকে নিজে কথা দিয়েছিল। রবি বলে আমি নিজের চোখে সেলভিকে দড়িতে ঝুলতে দেখেছি। সাবানান বলে ওর ছেলের নাম আমার নামে রেখে সেলভিটা প্রমাণ করেছে ও আমাকে ভোলেনি। তাই আমি জানি আমাকে দেওয়া ওয়াদা ও কখনোই ভাঙবে না। আশেপাশে কোনো থানা থাকলে আমাকে নিয়ে চলো। কিছুক্ষণ পর সাবানান রবিকে নিয়ে থানায় আসলে ইন্সপেক্টর বলে দেখেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল, ঝগড়ার কারণে স্বামীর হার্ট অ্যাটাক হয় আর আপনার বোন আত্মহত্যা করে। মায়ের এমন অবস্থা দেখে মেয়েও ঘাবড়ে নিচে পড়ে মাথা ফেটে কোমায় চলে গিয়েছে। সাবানান জিজ্ঞেস করে এতগুলো ঘটনা একসাথে কিভাবে ঘটতে পারে? ইন্সপেক্টর বলে এমন ঘটনা এখানে প্রায়ই হয়। আমরা তো এটাও শুনেছি আপনার বোন জঙ্গলে হারিয়ে গিয়েছিল। সাবানান বলে তাহলে আমাকে এফআইআর এর কপি দেন। ইন্সপেক্টর রেগে বলে হ্যাঁ তোমাকে ইউনিফর্মও দিচ্ছি, কেসের তদন্ত তুমিই করো, তোমার এই ওকালতি কোর্টে গিয়ে দেখাও, এখানে না। জুনিয়র ইন্সপেক্টর সাবানানকে বলে গ্রামে মহা উৎসব আছে। এই উৎসব প্রতি 10 বছর পর পর একবার হয়। দূর দূরান্ত থেকে এই উৎসবে যোগ দিতে হাজারো মানুষ আসে। অনুষ্ঠানের নিরাপত্তার জন্যই স্যার এত ব্যস্ত। দুদিন পরে উৎসব শেষ হলে আপনি আরেকবার এসে স্যারের সাথে দেখা করে নিয়েন। বাসায় ফেরার সময় সাবানান রবির রেকর্ড করা ভিডিও দেখে বলে আমি বিশ্বাস করতে পারছি না একই দিনে দুজনের মৃত্যু কিভাবে হয়। তার উপরে গ্রামবাসী নাকি আমার বোনকে বাইরে যেতে দেখেছে, অথচ ততক্ষণে সে মারা গেছে। হয়তো তারা নেশার ঘোরে ছিল। রবি গাড়ি থামিয়ে বলে হ্যাঁ তারা নেশার ঘোরে ছিল, কিন্তু মিথ্যা বলেনি। আমি এমনটাই নিজেও দেখেছি। কেউ বিশ্বাস করবে না বলে কাউকে জানায়নি, কিন্তু আমার বাবাকে বলেছিলাম। সে এই গ্রামের পঞ্চায়েত প্রধান। বাবাকে জানানোর পরে বাবা কাউকে এসব বলতে মানা করেছে, কারণ এসব জানাজানি হলে গ্রামবাসী ভয় পেতে পারে। রবি আবারও গাড়ি চালানো শুরু করলে সাবানান আবারও ভিডিও দেখতে শুরু করে। হঠাৎ সাবানান ভিডিওতে খেয়াল করে গাছের আড়ালে এক তান্ত্রিক দাঁড়িয়ে আছে। সাবানান রবিকে দেখিয়ে জিজ্ঞেস করে ইনিকে। রবি বলে উৎসবের সময় বিভিন্ন জায়গা থেকে অনেক তান্ত্রিক আসে, তাদের মধ্যে থেকে কেউ একজন হবে হয়তো। সাবানান কিছু একটা ভেবে জিজ্ঞেস করে আজব বিষয় তো, এই তান্ত্রিক সেলভির স্বামীকে এমন ভাবে লুকিয়ে লুকিয়ে কেন দেখছিল? এদিকে সেই তান্ত্রিক হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে সেলভির বাসার সামনে দিয়ে হাঁটতে থাকে। ভেতরে ছোট সাবানান দেওয়ালে বল ছুঁড়ে খেলছে। রবি বলে মনে পড়েছে যখন আপনার বোনের লাশ নিয়ে যাচ্ছিল তখন এই তান্ত্রিককে তো হাসপাতালেও দেখেছিলাম। খেলতে খেলতে ছোট সাবানানের বল হঠাৎ দেওয়ালের মাঝে ঢুকে উধাও হয়ে যায়, আর বাইরে তান্ত্রিকও কিছু একটা আঁচ করতে পেরে দাঁড়িয়ে যায়। সাবানান অবাক হয়ে আস্তে আস্তে দেওয়ালের কাছে গিয়ে তাকিয়ে থাকে। বাইরে তান্ত্রিকের মালা তখন গোল গোল হয়ে ঘুরছে। হঠাৎ দেওয়ালের ভেতর থেকে এক অশরীরী হাত বাড়িয়ে বল দিলে সাবানান ভয়ে কেঁপে ওঠে। তখনই তান্ত্রিকের মালাটা ছিঁড়ে নিচে পড়ে যায়। তান্ত্রিক বুঝে যায় এই বাসায় ভয়ঙ্কর কোনো আত্মা আছে। তান্ত্রিক দরজা খুলে ভেতরে এগিয়ে যায়। এদিকে বাসার ভেতরে মায়া চলে আসায় দেওয়ালের মাঝের হাতটা বল ফেলে উধাও হয়ে যায়। মায়া সাবানানকে বলে এখন কি খেলার সময়, চলো ঘুমাতে চলো। মায়া লাইট বন্ধ করে সাবানানকে নিয়ে হাঁটা শুরু করলেই বারান্দার লাইট হঠাৎই জ্বলে ওঠে। মায়া লাইট বন্ধ করলেই বারান্দার লাইট গুলো একের পর এক নিজে থেকে জ্বলতে থাকে। সাবানার সামনে ভয়ানক এক ছায়ামূর্তি দেখে ভয়ে দে দৌড়। মায়া লাইট বন্ধ করে যাওয়ার সময় খেয়াল করে শক্তির বিছানার পাশে কে যেন বসে আছে। মায়া চিৎকার করে জিজ্ঞেস করে কে তুমি? সাথে সাথেই দৌড়ে রুমে আসলে কাউকেই খুঁজে পায় না। মায়ার শক্তির পাশে গিয়ে বসতেই ভয়ানক একটা কাটা হাত মায়ার শরীর বেয়ে উঠছে বুঝতে পেরে তাকাতেই হাতটা গায়েব হয়ে যায়। আবারও অপর পাশ থেকে হাতটা মায়ার কাঁধে হাত রাখে।
মায়া তাকাতেই হাতটা সরে গিয়ে আবারও অপর পাশ থেকে উঠতে থাকে। মায়া কোনো রকমে সেই ভয়ানক হাত থেকে নিজেকে ছাড়িয়ে সামনে তাকাতেই দেখে জানালায় একটা কালো ছায়া। ভয়ে মায়ার গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। মায়া ছায়াটাকে দেখার সাথে সাথেই ছায়াটার সমস্ত ঘর ঘুরে ঘুরে সব জানালা দরজা বন্ধ করে দেয়। এত জোরে জানালা দরজা বন্ধ হওয়ার কারণে রুমের সবকিছু নিজে নিজেই পড়তে থাকে। ভয়ে মায়ার চোখ তো বড় বড় হয়ে যায়। তান্ত্রিক বাইরে দাঁড়িয়ে দেখে বাসার সব জানালা নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। শক্তির রুমের দরজা হঠাৎই বন্ধ হয়ে গেলে মায়া চিৎকার করে দরজা খুলতে বলে। তান্ত্রিক কিছু একটা আঁচ করতে পেরে চলে যেতেই সব দরজা জানালা আপনা আপনি খুলে যায়। ততক্ষণে ভয়ে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। দরজা একা একাই খুলতে মায়া সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এদিকে জঙ্গলের মাঝ দিয়ে যাওয়ার সময় শিকড়ের মতো পেঁচানো কালো রঙের অদ্ভুত এক কঙ্কাল আকৃতির প্রাণী সাবানানদের গাড়ির সামনে হুট করে এসেই গাড়ির উপরে উঠে যায়। রবি আচমকা এমন দৃশ্য দেখে ভয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারালেও কোনো রকমে নিজেকে সামলে এক জায়গায় গাড়ি দাঁড় করায়। ঠিক তখনই গাড়ির ছাদের উপরে কেউ জোরে জোরে বাড়ি দিতে থাকে। সাবানান জানালা দিয়ে মাঠের দিকে তাকাতেই দেখে গাড়ির উপরে মানুষের মতো অবয়বে কালো একটা ছায়া। হঠাৎ পাশের ঝোপঝাড়কে নড়তে দেখে আর ভয়ানক এক শব্দ শুনে সাবানান দ্রুত গাড়ি থেকে নামতে গেলে রবি তাকে নামতে মানা করে। সাবানান কোনো কথা না শুনেই জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বেশ সামনে মানুষের আকৃতির কালো একটা ছায়াকে দাঁড়ানো দেখে। সাবানান খুব মনোযোগ দিয়ে ছায়াটাকে দেখছিল। হঠাৎ তখনই একটা বানর গাছ দিয়ে উঠলে সাবানান ভয়ে কেঁপে ওঠে। নিজেকে সামলে আবার সেদিকে তাকালে আর কাউকেই দেখতে পায় না। সাবানান বনের আরো গভীরে গেলে একটা সাপ পেছন থেকে সাবানানকে ছবল দিতে গেলে সাবানান কোন রকমে বেঁচে যায়। ঠিক তখনই গাছের একটা ডাল ভেঙে উপর থেকে সাবানানের উপরে পড়তে গেলে সাবানান তাড়াতাড়ি সরে যায়। এদিকে রবি গাড়িতে একাই বসে আছে। গাড়ি স্টার্ট দেওয়া নানা রকমের চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। রবি হঠাৎই খেয়াল করে তার গাড়ির চারপাশে সাদা ধোঁয়ায় ভরে গেছে। রবি তাড়াতাড়ি গাড়ির সব গ্লাস আটকে দেয় কিন্তু গাড়ির সব গ্লাস খোলা হয়ে যাওয়ায় বাইরের কিছুই দেখতে পাচ্ছিল না। তাই ওয়াইপার দিয়ে সামনের গ্লাস পরিষ্কার করা মাত্রই সেলভিকে তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকাতে দেখে ভয়ে কেঁপে ওঠে। রবি তাড়াতাড়ি করে তার ক্যামেরা অন করে ভিডিও করতে যায় কিন্তু সেলভি ততক্ষণে গায়েব হয়ে গেছে। হঠাৎই গাড়ির ব্যাক সিটে তাকিয়ে দেখে সেলভি তার পেছনেই বসা। রবি ভয়ে গাড়ি থেকে নামতে গেলে সেলভির আত্মা তাকে টেনে ধরে। রবি ভয়ে চিৎকার করতে থাকে। গভীর বনে রবির চিৎকার শুনে সাবানান জলদি গাড়ির কাছে ফিরে এসে দেখে রবির গাড়ি সেখানে নেই। একটু সামনে মাটিতে রবির ক্যামেরা পড়ে আছে। ক্যামেরা উঠিয়ে ভিডিও অন করতেই দেখে সেই তান্ত্রিক এসে ক্যামেরায় উকি মেরে চলে গেছে। সাবানান আশেপাশে তান্ত্রিককে খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও তাকে পায় না। পরের দিন সকালে মায়া রান্নাঘরে এসে ফুপুকে এক পাশে নিয়ে গিয়ে বলে, কাল রাতে শক্তির রুমে কালো ছায়া দেখেছি। আমার মনে হয় এই বাসায় কোনো আত্মা আছে। ফুপু বলে, আমিও ওই ছায়াকে দেখেছি, কাউকে কথা বলো না, এমনি এই বাসা বেচতে পারছি না। এই খবর ছড়িয়ে গেলে আমরাও এখান থেকে যেতে পারবো না আর তুমিও হাসপাতাল বানাতে পারবে না। সাবানানকে গাড়িতে কোথাও যেতে দেখে মায়া সাবানানকে বলে, আমার স্কুটি ঠিক করতে দিয়েছি, আমাকে একটু মন্দিরে নামিয়ে দিবেন। মায়ের সাথে মন্দিরে এসে এত মানুষের ভিড় দেখে সাবানান বলে, এত ছোট গ্রামে এত বড় উৎসব হবে তা তো কল্পনার বাইরে। মায়া বলে, 10 বছর পর একবার এই অনুষ্ঠান হয়, তাই এখানে হাজার হাজার মানুষ আসে, কারণ এই মন্দিরে যা চাওয়া হয় তাই নাকি পূরণ হয়। আর এই বিশাল মূর্তি 6 মাস আগে থেকেই বানানো শুরু হয়। পণ্ডিতের একদল হেঁটে গেলে মায়া বলে, বিভিন্ন জায়গা থেকে পণ্ডিতেরা পবিত্র পানি এনে মূর্তির অভিষেক করে। পণ্ডিতদের দলে গল্পের শুরুতে দেখানো সেই পণ্ডিতকেও দেখা যায়। সেই পণ্ডিত হঠাৎ গেটের বড় গম্বুজে কি যেন একটা দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। মায়াকে নামিয়ে দিয়ে সাবানান গাড়িতে করে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখে একটা শিয়াল রবির একটা জুতা মুখে নিয়ে দৌড়াচ্ছে। সাবানান গাড়ি থেকে নেমে সেই পথে খুঁজতে খুঁজতে রবির আরো একটা জুতা দেখে। সামনে দেখে রবির গাড়ি বট গাছের সাথে খুব বাজেভাবে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। সাবানান রবিকে আশেপাশেই খুঁজতে থাকে। ঠিক তখনই খেয়াল করলে দেখে বিশাল এই বট গাছের মধ্যেই রবির উল্টানো লাশ পড়ে আছে। সাবানান
তাড়াতাড়ি কল দিয়ে সবাইকে খবর দেয়। কিছুক্ষণ পরেই বটগাছকে ঘিরে গ্রামবাসী আর পুলিশের ভিড় জমে যায়। রবির বাবা এসে ছেলের এমন অবস্থা দেখে কান্না করতে করতে আফসোস করে বলে, কাল তো জন্মদিন, ভেবেছিলাম গ্রামের এই অনুষ্ঠানের সাথে ধুমধাম করে তো জন্মদিন পালন করব, কিন্তু এ কি হয়ে গেল। ইন্সপেক্টর সাবানানকে বলে, এক কথা তোকে কতবার বলা লাগবে, গতকাল শেষবার রবিকে তোর সাথেই দেখা গেছে। সাবানান বলে, ওই তান্ত্রিককে সন্দেহ করার বদলে আপনি আমাকে কেন সন্দেহ করছেন? আমি গতকাল বনের মধ্যে থেকে ফিরে এসে রবিকে আর দেখিনি, ভেবেছি হয়তো ভয়ে পালিয়ে গেছে। আপনারা ওই তান্ত্রিককে জিজ্ঞেস করছেন না কেন? জুনিয়র ইন্সপেক্টর বলে, খবরদার তান্ত্রিককে নিয়ে এমন উল্টাপাল্টা কথা বলবেন না, হয়তো সে নিচে পড়ে থাকা ক্যামেরা দেখে অবাক হয়ে ক্যামেরা দেখছিল। ঠিক তখনই সাবানান খেয়াল করে তান্ত্রিক পাশের এক গাছের আড়ালে লুকিয়ে আছে। সাবানান তাকে দেখার সাথে সাথেই সে পালিয়ে যায় আর তার পিছু করলে বড় বড় ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। সাবানান এই ঘন ঘাসের মধ্যে তান্ত্রিককে না পেয়ে ইন্সপেক্টরকে বলে, ওই তান্ত্রিক যদি কিছু নাই করে থাকে তাহলে পালিয়ে গেল কেন? আর সে শুধু এখন না, সেলভির স্বামী সন্তোষের পিছুও নিয়েছিল। ইন্সপেক্টর কিছুতেই সাবানানের কথা শুনতে চায় না। রবির বাবা বলে, ও যখন বারবার বলছে তাহলে ওই তান্ত্রিককে গিয়ে খুঁজে দেখেন। ইন্সপেক্টর রাজি হয়ে যায়। জুনিয়র বলে, তান্ত্রিক জঙ্গলের ভেতরে ছোট এক মন্দিরে থাকে। ইন্সপেক্টর, জুনিয়র, সাবানান এবং এক কনস্টেবল তান্ত্রিককে খুঁজতে বেরিয়ে পড়ে। বনের বেশ গভীরে একটা ঝর্ণা, তার সামনে ভাঙাচোরা এক মন্দির, মন্দিরের ভেতরে কঙ্কালের মূর্তি আর আজব সব মূর্তি। লাল সিঁদুর দেখে জুনিয়র অনেক ভয় পেয়ে যায়। সাবানা সিঁদুরের থালার মধ্যে কিছু একটা দেখে সিঁদুর সরাতেই দেখে সিঁদুরের মধ্যে 3টা ছবি লুকানো। ছবি 3টা বের করতেই দেখে সেলভি, সেলভির স্বামী সন্তোষ এবং রবির ছবি, আর তাতে লাল চিহ্ন দেওয়া। সাবানান আর একটা ছবি উঠিয়ে দেখে তার ভাগ্নি শক্তির ছবি। জুনিয়র বলে, আপনি ঠিকই বলেছিলেন। ইন্সপেক্টর বলে, চলো যেখান থেকেই হোক ওই তান্ত্রিককে খুঁজতে হবে, বলেই বেরিয়ে পড়ে। আসলে তান্ত্রিক মন্দিরের বাইরে লম্বা এক গাছের উপরে দাঁড়িয়ে এদেরকে দূর থেকে লক্ষ্য করছে, আর তার হাতে ইন্সপেক্টরের ছবি, অর্থাৎ এই ইন্সপেক্টরই তার নেক্সট টার্গেট। তার মানে কি এই তান্ত্রিকই খুনি? রাতে ছোট সাবানানের ঘুম ভাঙলে হঠাৎ দরজা খোলার শব্দ পায়। চশমা পরে দেখে তার খাটের চাদর অনেকটা বসে গেছে, মনে হচ্ছে কেউ এখানে বসেছে। ভয়ে সাবানার খাট থেকে নেমে নিচে নামলেই ভয়ানক আটটাটি বিছানা বেয়ে সাবানার দিকে এগিয়ে আসতে থাকে। সাবানান ভয়ে কোন রকমের দরজা খুলে এক দৌড় দিয়ে শক্তির পাশে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। এক দৃষ্টিতে শক্তির দিকে তাকাতেই দেখে শক্তির মুখ বেয়ে একটা কাটা হাত এগিয়ে আসছে। সাবানান খাট থেকে নামলেই পর্দার পেছনে নারী অবয়বে কালো একটা ছায়া দেখে ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আত্মাটি পর্দা সরাতেই দেখা যায় সাবানান এসেছে। সাবানান এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি চিৎকার করলে কেন? কিন্তু ছোট সাবানান কোনো কথা না বলে ভয়ে দৌড় দিয়ে চলে যায়। যাওয়ার সময় টেবিলে ধাক্কা লেগে বেশ কিছু বই পড়ে যায়। সাবানান সেগুলো উঠিয়ে রাখতে গেলে সেলভির ফ্যামিলি ফটো অ্যালবাম দেখে অনেক খুশি হয়ে পাতা উল্টে দেখতে থাকে। হঠাৎই খেয়াল করে সত্যি জন্মদিনের ছবির উপরে লেখা 15 জুন 2022। সাবানান হঠাৎই মনে পড়ে রবির বাবাও বলেছিল 15 তারিখে রবির জন্মদিন। কিছু একটা আন্দাজ করে সাবানান দ্রুত রেজিস্ট্রি অফিসে এসে সবার আড়ালে তালা ভেঙে ভেতরে ঢুকে জুনের ফাইল ঘাঁটতে শুরু করে। প্রত্যেক ফাইলের 15 তারিখের তথ্য দেখলে দেখা যায় তার ভাগ্নি শক্তি 2013 এর 15 জুন, রবি 2003 এর 15 জুন আর ইন্সপেক্টর 1993 এর 15 জুন জন্মগ্রহণ করেছে, অর্থাৎ সবার জন্মদিন একই তারিখে। ফাইলে দেওয়া ঠিকানা অনুযায়ী সাবানান ইন্সপেক্টরের বাসায় খোঁজ করতে গেলে জুনিয়র এসে বলে এটা স্যারের পৈতৃক বাসা, সে অনেক আগেই এখান থেকে কোয়ার্টারে শিফট হয়ে গেছে। আর রবির শরীরে লাল তিল পাওয়া গেছে, এটা তো বলতেই ভুলে গিয়েছিলাম। সাবানান ভালো করে মনে করে সেদিন থানায়ও তো ইন্সপেক্টরের গায়ে লাল তিল দেখেছিল। সাবানান তাড়াতাড়ি মায়াকে কল করে চেক করতে বলে যে শক্তির গায়ে কোনো লাল তিল আছে কিনা। মায়া শক্তিকে চেক করতে থাকে। সাবানান আসলেই মায়া দেখায় শক্তির কাঁধে লাল তিল আছে। সাবানান শক্তির রুম চেঞ্জ করতে করতে বলে ইন্সপেক্টর আর রবির শরীরেও এমন তিল আছে, আর তাদের জন্মদিনও একই দিনে। গ্রামে 10 বছর অন্তর যে উৎসব হয়, এই 3 জন সেই উৎসবের দিনই জন্মগ্রহণ করেছে। গত উৎসবে শক্তির জন্ম হয়, তবে সে এখন কোমায়। তার 10 বছর আগে জন্ম নেওয়া রবি মারা গেছে। তার 10 বছর আগে জন্ম নেওয়া ইন্সপেক্টর শুধু এখন বাকি আছে। জানি না সত্যি কিনা, তবে মন বলছে আজ কিছু একটা হবে। ইন্সপেক্টরকে কল করছে কিন্তু সে কল রিসিভ করছে না। যত তাড়াতাড়ি সম্ভব তাকে সব জানাতে হবে। ইন্সপেক্টর তখন মন্দিরের ভিড়ের মধ্যে গ্যাঞ্জাম মেটানোর কাজে ব্যস্ত। সাবানান মায়াকে বলে তুমি শক্তির খেয়াল রাখো, আর কেউ যেন জানতে না পারে শক্তি কোন রুমে আছে। বলেই
বলেই সালবানান বেরিয়ে যায়। এদিকে কনস্টেবল ইন্সপেক্টরকে থানায় যেতে বলে। এই কথা তান্ত্রিক আড়াল থেকে শুনে নেয়। সেলভির বাসায় সে পণ্ডিত এসে হঠাৎ চিল্লাপাল্লা শুরু করে দেয়। মায়া এবং ফুপু বেরিয়ে এলে পণ্ডিত কান্না করতে করতে বলে, আমাকে সাহায্য করুন, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। একজন বলেছে 500 কুমারী মেয়েকে সুপারি দিলে নাকি খুঁজে পাবো, 4 জনকে দিয়েছি, আপনিও নেন। মায়া না নিতে চাইলে ফুপুর জড়াজড়িতে নিতে বাধ্য হয়। পণ্ডিত বলে, শুনেছি এই বাসায় আরো একটা মেয়ে আছে। মায়া বলে, না না, ও বাচ্চা মানুষ, এখন এখান থেকে চলে যান। কিন্তু পণ্ডিত এগিয়ে এসে মায়ার পায়ে পড়ে বিনতি করে বলে, ওকে দয়া করে ডাক দেন। লোকটাকে এইভাবে দেখে ফুপুর মায়া হলে বলে, সামান্য 5 সুপারি তো, আসেন আপনি। বলেই ভেতরে নিয়ে গেলে সাথে সাথেই কারেন্ট চলে যায়। মায়া বলে, আমার এসব একদম ঠিক মনে হচ্ছে না, আপনি দয়া করে চলে যান। কিন্তু ফুপু মায়াকে বলে, আরে কোনো সমস্যা হবে না। সালবানান মন্দিরে গিয়ে জানতে পারে ইন্সপেক্টর থানায় চলে গেছে। মায়া হ্যারিকেন নিয়ে পণ্ডিতকে নিয়ে যাওয়ার সময় উঠানে একটা কালো ছায়া দেখতে পায়, যে জানালার গ্রিলের পাশেই দাঁড়ানো, কিন্তু উপরে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। কিন্তু পণ্ডিত তাকালে একজনকে ঠিকই দেখতে পায়। ইন্সপেক্টর থানায় আসলে জুনিয়র ফাইল দেখিয়ে বলে, রবির সমস্ত শরীরে ওর নিজেরই ফিঙ্গারপ্রিন্ট। ইন্সপেক্টর বলে, এটা ওই তান্ত্রিকেরই কাজ না তো? ঠিক তখনই জানালায় তান্ত্রিককে দেখতে পেয়ে ইন্সপেক্টর তার পেছনে দৌড়ানো শুরু করে। জঙ্গলের বেশ গভীরে এসে ইন্সপেক্টর জুনিয়রকে অন্যদিকে খুঁজতে বলে আর নিজে আরেকদিকে হাঁটা দেয়। এদিকে মায়া, ফুপু এবং সেই পণ্ডিত হাঁটছে। তাদের 3 জনের সাথে আরো একটা কালো ছায়াকে চলতে দেখা যায়। অদৃশ্য ছায়াটি লাইট পণ্ডিতের দিকে ছুড়ে মারলেই পণ্ডিত সরে যায় আর লাইটটা অ্যাকুরিয়ামে গিয়ে লাগে। এইসব দেখে মায়া বেশ ভয় পেয়ে পণ্ডিতকে বলে, এখন এমনিও বিদ্যুৎ নেই, আপনি কাল আসবেন, এখন চলে যান। কিন্তু পণ্ডিত মায়ের কোনো কথা না শুনেই নিজের ইচ্ছা মতো ঘরের মধ্যে যেতে থাকে। পেছন থেকে মায়া আর ফুপু পণ্ডিতকে ডাকতেই থাকে, কিন্তু পণ্ডিত কোনো উত্তর দেয় না। ফুপু বলে, বাচ্চা তো এই রুমে। মায়া বলে, না, ও এখানে নেই। কিন্তু এই কথা ওই পণ্ডিত কিভাবে জানলো? সালবানান থানায় এসে কাউকে দেখতে পায় না। ইন্সপেক্টর তান্ত্রিককে দেখে গুলি করে, কিন্তু তান্ত্রিক সরে যাওয়ায় গুলি তার গায়ে লাগে না। গুলির শব্দ শুনে সালবানান জঙ্গলে যায়। এদিকে পণ্ডিত শক্তির রুমে ঢোকার সাথে সাথেই দরজা লেগে যায়। ফুপু আর মায়া দরজা ধাক্কাতেই থাকে। ঠিক তখনই বিদ্যুৎ চলে আসে। পণ্ডিত শক্তির দিকে হাত বাড়াতেই যাবে, ঠিক তখনই চলন্ত ফ্যানের একটা পাখা খুলে পণ্ডিতের হাতে লেগে কেটে যায়। কিন্তু পর মুহূর্তে আবার কাটা জায়গা ঠিক হয়ে যায় আর ফ্যানও ঠিক হয়ে যায়। পণ্ডিত আবারও শক্তির দিকে এগোলে ফ্যান খুলে এসে পড়ে, কিন্তু পণ্ডিত তবুও থামে না। এই বাসায় ভয়ানক আত্মাটা চিৎকার দেওয়া শুরু করে। রুমের সবকিছু উল্টে পাল্টে যেতে থাকে। পণ্ডিতের কান ফেটে রক্ত বের হওয়ার উপক্রম, তাই কোন রকমের হাত চাপা দিয়ে কান বন্ধ করে রাখে। সব বাধা পেরিয়ে শক্তিকে ধরতেই যাবে, ঠিক তখনই আত্মাটা তার সর্বশক্তি দিয়ে পণ্ডিতকে টেনে এক ধাক্কা দিয়ে রুমের বাইরে ফেলে দেয়। তারপর পণ্ডিতকে টেনে সোজা বাসার বাইরে নিয়ে যায়। ফুপু আর মায়া এমন দৃশ্য দেখে প্রচুর ভয় পেয়ে যায়। সালবানান জঙ্গলে এসে একটা ডাল ভেঙে তাতে শেকড় পেঁচিয়ে আগুন ধরিয়ে জঙ্গলের গভীরে যেতে থাকে। রাজমহলের আত্মাটা পণ্ডিতকে বাইরে এনে কাপড় ধোয়ার মতো উল্টে পাল্টে উঠানে আছড়ে ফেলতে থাকে। উপর থেকে ফুপু, মায়া এবং মায়ের বাবা আর নিচ থেকে মিস্ত্রি আর কার্পেন্টার এমন ভয়ানক দৃশ্য দেখে প্রচুর ভয় পেয়ে যায়। পণ্ডিত বলে, কেউ বাঁচবে না, এই বাসা অভিশপ্ত, সবাই চলে যাও, সবার জীবনের ঝুঁকি আছে। বলে পণ্ডিত বাসার বাইরে দৌড় দেয়। সালবানান জুনিয়রের কাছে গেলে জুনিয়র বলে, তান্ত্রিককে দেখে স্যার সামনে গেছে। তারা দুজন সামনে এগোতে থাকে। ইন্সপেক্টর তান্ত্রিককে সামনে দেখে গুলি করতে গেলে তান্ত্রিক ইন্সপেক্টরের হাত মুচকে দিয়ে কাগজে ঢাকা কিছু হাড় পুরানো ছাইতে ফু দিয়ে ইন্সপেক্টরের চোখে মুখে মারতে ইন্সপেক্টর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর ইন্সপেক্টরকে টানতে টানতে নিয়ে আসে। শব্দ শুনে সালবানান এবং জুনিয়র সেদিকে এগোলেই দেখে তান্ত্রিক ত্রিশূল দিয়ে ইন্সপেক্টরকে আঘাত করতে যাচ্ছে। সালবানান তাড়াতাড়ি তান্ত্রিকের দিকে মশাল ছুড়ে মারে। তান্ত্রিক এবং সালবানানের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সালবানান জিজ্ঞেস করে, কে তুমি আর সবাইকে কেন মারছো? তান্ত্রিক বলে, আমি মারছি না, আমাকে ছেড়ে দাও, আগে ওকে বাঁচাও। ঠিক তখনই এক অদৃশ্য শক্তিতে জুনিয়র উড়ে গিয়ে দূরে পড়ে যায় আর ইন্সপেক্টর হাওয়ায় ভাসতে থাকে। এদিকে শক্তির শরীর ধীরে ধীরে নড়াচড়া শুরু করে। দরজায় দাঁড়িয়ে ছোট সালবানান এসব দেখে। হঠাৎ ইন্সপেক্টরকে সেই অদৃশ্য শক্তি ছেড়ে দিতেই নিচে মাটিতে পোতা ত্রিশূলের উপরে পড়ে সেখানেই মারা যায়। আর শক্তিও চোখ খুলে সালবানানের দিকে তাকায়। হঠাৎ এক ধোয়া কুণ্ডুলি পাকিয়ে স্পষ্ট হতেই দেখা যায় সামনে তার মা সেলভি দাঁড়ানো। সেলভিকে দেখে ছোট সালবানান মা বলে ডাকতেই সেলভি হাত বাড়িয়ে সালবানানকে তার কাছে ডাক দেয়। তার মানে এই সব খুন সেলভির আত্মা করছে। তাহলে প্রশ্ন হলো কেন? পরের দিন সকালে পুলিশের টিম পণ্ডিতের
পণ্ডিতের বাসায় গিয়ে দেখে পণ্ডিত এবং তার স্ত্রীর লাশ পড়ে আছে। শক্তির জ্ঞান ফিরে আসায় সবাই অনেক খুশি হয়। মায়া ব্যান্ডেজ খুলে দিয়ে হাসপাতালে চলে যায়। সালমান শক্তিকে বলে, সেলভিকে অনেক বছর দেখি না, তোমার মধ্যে ওকে খুঁজে পেয়েছি। ফুপু বলে, এই বাসায় যা হচ্ছে তা ভালো না, আমাদের শহরের বাসায় ফিরে যাওয়া উচিত। সালমান বলে, সেলভির সাথে যা হয়েছে আমি চাই না সেটা অন্য কারোর সাথে হোক, তাই আমরা এখানেই থাকবো। ঠিক তখনই জুনিয়র কল করে সালমানকে জানায় পণ্ডিতের লাশ পাওয়া গেছে, ইনকোয়ারির জন্য ডিআইজি স্যার এসেছেন, আপনিও আসেন। ডিআইজি আসলে তান্ত্রিক বলে, এটা বাঘ রাক্ষসের কাজ, আমরা কৈলাসে থাকা ভয়ারূপী সম্প্রদায়ের মানুষ। দেব শক্তির বিরুদ্ধে দুষ্ট আত্মাদের তাড়ানোই আমাদের কাজ। 1000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা আসামের এক দুষ্ট আত্মাকে বন্দী বানিয়েছিল, কিন্তু একদিন ওই আত্মা এক পণ্ডিত পূজা শেষে বাসায় ফেরার সময় পণ্ডিতের মেয়েকে মেরে তার রূপ ধারণ করে। তবে সময়টা ভালো ছিল বলে দেব শক্তির সামনে ওই আত্মা দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে পণ্ডিত তাকে মেয়ে বানিয়ে বাসায় নিয়ে আসে। কিছুদিন পরে পণ্ডিতের মেয়ের লাশ গ্রামের খালে ভেসে আসলে আমরা জানতে পারি পণ্ডিতের মেয়ে আসলে মারা গেছে। ডিআইজি জিজ্ঞেস করে, এটা বাঘের কাজ কিভাবে জানলে? তান্ত্রিক বলে, ওই মেয়ের রক্তে চিনির পরিমাণ বেশি পাওয়া গিয়েছিল। ডিআইজি বলে, কেন, বাঘের কি আবার ডায়াবেটিস আছে নাকি? তবে কি নিজেকে ডাক্তার মনে করছো? তান্ত্রিক বলে, বাঘ হচ্ছে উভচর, সে পানি এবং ডাঙা দুই জায়গাতেই থাকতে পারে। যখন সে মানুষের রূপে থাকে তখন তার রক্ত থেকে চিহ্নিত করা যায়। এটা জানার জন্যই আমরা পণ্ডিতের বাসায় যাই, কিন্তু কেউ যেন এই খবর জানতে না পারে, তাই পণ্ডিত সপরিবারে পালিয়ে যায়। তৎক্ষণাৎ আমাদের কিছু মানুষ চেন্নাই যায় আর আমি তামিলনাড়ু চলে আসি। জুনিয়র জিজ্ঞেস করে, কিন্তু এই দুই জায়গায় খুঁজছেন কেন? ডিআইজি বলে, কারণ এই দুই জায়গায় এই বাক্যে বিশ্বাস করার মতো আমাদের মতো বলদ আছে। তান্ত্রিক বলে, কারণ এই এলাকার দেবীদের একই পাথর দিয়ে বানানো হয়, তাই এদের শক্তি একে অপরের সাথে জড়িত, তাই এই এলাকার সীমানাতেই এই দুষ্ট শক্তিকে কাবু করা যাবে। এটা জেনে পণ্ডিত এখানে এসেছে, আমরা এটাই অনুমান করেছিলাম। আর ঠিক তখনই এমন এক ঘটনা ঘটে যেটা সম্পর্কে কারোর ধারণাই ছিল না। বাঘ একদিন মন্দিরের সামনে রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ সামনে এগোতেই অদৃশ্য কোনো শক্তির সাথে ধাক্কা খেয়ে কোনোভাবেই আর এগোতে পারছিল না। আবারও সামনে এগিয়ে মন্দিরের একটা গম্বুজের ছায়ায় পা রাখতেই আবারও জোরে ধাক্কা খেয়ে প্রচুর রেগে সেই গম্বুজের দিকে তাকিয়ে থাকে। পূজারী এক কলসিতে করে ওই গম্বুজের মধ্যে বাঘের আত্মাকে রেখেছে বুঝতে পেরে সে এক লোককে দিয়ে ওই কলস পেরে নেয়। আত্মা পেলেও ওই আত্মার কোনো শক্তি ছিল না, তাই শক্তি পাওয়ার জন্য এই বাঘকে 3টা বলিদান দিতে হবে। সালমান বলে, এরা এমন 3 জন যারা একই দিনে একই সময় প্রতি 10 বছর অন্তর জন্ম নিয়েছে। তাদের মধ্যে আরো একটা বিষয় কমন ছিল, আর সেটা হলো লাল তিল। তান্ত্রিক বলে, হ্যাঁ, প্রতি 10 বছরে এই তিথি একবারই আসে। এই সময় দুষ্ট শক্তি যদি এই শক্তি হাসিল করতে পারে তাহলে অনেক শক্তিশালী হয়ে যাবে। ওর 3 জন টার্গেট ছিল, আপনার বোনের মেয়ে, রবি এবং ইন্সপেক্টর। 3 জনের মধ্যে বাচ্চা মেয়ে ছিল প্রথম, তাই আপনার বোনের স্বামী সন্তোষকে মেরে তার রূপ ধারণ করে বাসায় ঢোকে। এরপর আত্মা যখন বাচ্চার খোঁজে সেলভির কাছে যায় তখন সেলভি আয়নায় দেখে এটা তার স্বামী না, বরং একটা দুষ্ট আত্মা। তাই সেলভি ধাক্কা মেরে তাকে সরিয়ে দেয়, কিন্তু আত্মাকে বুঝতে দেয় না যে সে সত্যিটা জেনে গেছে। সেলভি জানালা দিয়ে দেখে তাদের পোষা কুকুরটাও মরে পড়ে আছে। বাঘ বাচ্চার কথা জিজ্ঞেস করে সেলভি বলে, কুয়ার পাশে খেলছে। বাঘ চলে গেলে সেলভি তার বাচ্চাদের রুমে খুঁজতে যায়, কিন্তু সেখানে পায় না। বাঘ কুয়ার কাছে বাচ্চাদেরকে দেখতে না পেয়ে শক্তিকে ডাক দিলে শক্তি বলে, আমরা উপরে। বাঘ তাদের নিচে আসতে বললে তারা নিচে যাওয়ার সময় সেলভি বাচ্চাদেরকে মন্দিরে ঢুকিয়ে লুকিয়ে রাখে, কারণ বাঘ মন্দিরে ঢুকতে পারবে না, আর বাচ্চাদের বুঝ দেয় যে সে লুকোচুরি খেলছে। বাঘ মন্দিরের সামনে দিয়ে হেঁটে গেলেই সেখানে সব প্রদীপ নিভে যায়। সেলভি ভয়ে বাচ্চাদের নিয়ে অন্য রুমে চলে আসে। বাঘ বাচ্চাদের রুমে গিয়ে দেখে সেখানে কেউ নেই। খেলনা গাড়িকে বাচ্চাদের কাছে নিয়ে যেতে বলে। সেলভি এটা দেখে শক্তির পায়েল খুলে জানালা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। বাঘ শব্দ পেয়ে সেদিকে গেলে কিছু একটা অনুমান করে বাসার মূল দরজা লাগিয়ে দেয়। সেলভি উপরে জানালা দিয়ে এসব দেখে অনেক চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সেলভির ফোন বেজে উঠলে সেটা উঠাতে গেলে দেখে
বাঘ লাঠি দিয়ে বাড়ি মেরে ফোন ভেঙে ফেলেছে। সেলভি দৌড়ে পালিয়ে যেতে গেলে বাঘ লাঠি ছুঁড়ে মারে আর সাথে সাথে সেলভির মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। সেলভি তবুও বাচ্চাদেরকে বাঁচানোর জন্য দরজা লাগিয়ে বাচ্চাদের রুমে আসে, কিন্তু সেখানে তাদেরকে দেখতে না পেয়ে হন্যে হয়ে খুঁজতে থাকে। হঠাৎ বাচ্চারা আলমারির পেছন থেকে বেরিয়ে আসলে বাঘ অনবরত দরজা ধাক্কাতেই থাকে। সেলভির হাতে রক্ত দেখে শক্তি জিজ্ঞেস করে কি হয়েছে। সেলভি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের ব্যথা লুকিয়ে বলে, আমি তো তোমার বাবাকে বোকা বানানোর জন্য প্রাণ করছি। এদিকে বাঘ প্রচুর রাগে দরজা ভেঙে ফেললে শক্তি জিজ্ঞেস করে, বাবা ঠিক আছে তো? সেলভি বলে, তোমরা আমার টিমে, খবরদার বাবা যেন টের না পায় বলেই বেলকনির দরজা লাগিয়ে বাচ্চাদেরকে কাঁধে নিয়ে কোনো রকমে কষ্ট করে নিজে অসহ্য ব্যথা সহ্য করে তাদেরকে নিচে নামায়। ঠিক তখনই বাঘ রাগে দরজা ভেঙে ফেলে। উপরে বাবার গলা শুনে বাচ্চারা পালানোর জন্য দৌড়ে চলে গেলে সেলভি নিচে নামতে যাবে, ঠিক তখনই বাঘ এসে সেলভির হাত ধরে বলে বাচ্চাদেরকে ডাকতে। সেলভি না বললেই বাঘ সেলভির আঙ্গুল মুচকে দেয়। সেলভির পাশে থাকা ঝুলন্ত বালতি দিয়ে বাঘকে বাড়ি মারলে সে সেলভিকে ছেড়ে দেয়। সেলভির সাথে সাথে নিচে পড়ে যায়। উপরে তাকিয়ে বাঘকে দেখতে না পেয়ে বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে নিয়ে যেতে গেলে দেখে গাড়িতে চাবি নেই। বাচ্চাদেরকে কোন রকমে বুঝিয়ে শুনিয়ে সেলভি চাবি আনতে নামে। কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসার ভেতরে যেতে গেলেই সামনে বাঘকে দেখতে পায়। পাশে রাখা লোহার শাবল দিয়ে মারতে গিয়েও মারতে পারে না। সেলভি বলে, এটা আমার স্বামীর চেহারা, তাই আমি তোমাকে মারতে পারছি না। কে তুমি? আমার বাচ্চাদের পিছনে কেন পড়েছো? আমার স্বামীর সাথে কি করেছো? কি চাও তুমি? বাঘ শাবল কেড়ে নিয়ে সেলভিকে নির্মম ভাবে মারা শুরু করে। পাশেই দড়িতে শাড়ি নাড়া ছিল, তাই বাচ্চারা এমন নির্মম দৃশ্যের কিছুই দেখতে পায় না। সেলভি শাড়ির ফাঁক দিয়ে বাচ্চাদেরকে দেখে এমন ভাবে হাসে যেন সে লুকোচুরি খেলছে। মাকে এমন দুষ্টুমি করতে দেখে তারা কিছুই বুঝতে না পেরে হাসতে থাকে। কি নির্মম দৃশ্য! বাঘ মারতে মারতে সেলভিকে মাটিতে ফেলে দিলে বাচ্চারা সন্দেহ দৃষ্টিতে তাকায়। বাচ্চারা যেন ভয় না পায় তাই পাশে পড়ে থাকা পানির পাইপ দিয়ে পানি ছিটাতে থাকে। বাচ্চারাও মায়ের দুষ্টুমি ভেবে খিল খিল করে হাসতে থাকে। বাঘ সেলভিকে কুয়ার কাছে এনে গলায় দড়ি পেঁচিয়ে জিজ্ঞেস করে বাচ্চারা কোথায়। সেলভি তবুও বলতে না চাইলে বাঘ সেলভিকে কুয়ায় ফেলে দিয়ে বলে, তোর মৃত্যু দেখে ওরা এমনি বেরিয়ে আসবে। এভাবেই সেলভি ছটফট করতে করতে মৃত্যুবরণ করে আর নিজের জান দিয়ে তার দুই বাচ্চার জান বাঁচিয়ে যায়। নিজের প্রাণপ্রিয় বোনের এই নির্মম পরিণতির কথা শুনে সারবারানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এমন করুণ মৃত্যুর কথা শুনে পুলিশরাও অবাক হয়ে যায়। জুনিয়র বলে, আমরা যেমনটা ভেবেছিলাম সেলভি আত্মহত্যা করেনি, বাচ্চাদেরকে বাঁচানোর জন্য নিজের জানের বলি দিয়েছে। গ্রামবাসী যখন সেলভিকে ডাকতে আসে তখন বাঘ কুয়ার পাশে দাঁড়িয়ে সেলভিকে দেখছে। হঠাৎ সবার গলা শুনে বাঘ নিজের রূপ বদলে সেলভির রূপ নিয়ে গ্রামবাসীর সাথে চলে যায়, যেটা রবি দেখেছিল। মায়ের কোনো সারা শব্দ না পেয়ে সত্যি সাবরানকে বলে, তুই এখানে থাক, আমি দেখছি। সত্যি নিজে নেমে খুঁজতে খুঁজতে কুয়ার কাছে এসে দই ঝুলতে দেখে এগিয়ে আসলে সেলভির ঝুলন্ত লাশ দেখে শক্তি ভয়ে পেছনে যেতেই পড়ে গিয়ে মাথা ফেটে যায়। তান্ত্রিক বলে, সেলভিকে মারার পরও কেন বাচ্চাকে মারতে পারেনি সেটা জানার জন্য আমি সেলভির বাসায় যাই আর সেখানে সেলভির আত্মাকে দেখতে পাই। শয়তানের হাত থেকে শক্তিকে বাঁচানোর জন্যই সে রক্ষা কবচ হয়ে ওই বাসাতেই আছে। এই জন্যই বাঘ শক্তিকে মারতে না পেরে প্রেসিডেন্টের ছেলেকে মেরেছে। আর এই কথা বলার জন্যই আমি সেদিন রবির লাশ উদ্ধারের ওখানে গিয়েছিলাম, কিন্তু সারবারান আমাকে সন্দেহ করায় আমি পালিয়ে যাই। পণ্ডিত যখন দেখতে পায় দুষ্ট আত্মা গম্বুজ থেকে কলস নামিয়ে নিয়েছে, সে জলদি দৌড়ে নিজের বাসায় আসে যে তার স্ত্রী ঠিক আছে কিনা দেখতে। কিন্তু বাসায় মেয়েকে দেখতে না পেয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু বাঘ ততক্ষণে পণ্ডিতকে সাজা দিতে তার স্ত্রীকেও মেরে ফেলে। এরপর পণ্ডিতকে মেরে তার রূপ ধারণ করে সেলভির বাসায় যায়, কিন্তু সেলভির জন্য সে আবারও শক্তির কোনো ক্ষতি করতে পারে না। তাই আমি জঙ্গলে ইন্সপেক্টরকে বাঁচাতে যাই। বাকিটা তোমরা জানো যে কি হয়েছিল। এইসব কাহিনী শুনে ডিআইজির কপালে হাত উঠে যায়। সে তান্ত্রিককে বলে, আপনারা কোনো বড় পূজা করে তাকে বসে কেন আনছেন না? তান্ত্রিক বলে, এটা এত সোজা না। দুইটা জীবন নিয়ে ও এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, মানুষের শক্তি দিয়ে ওকে থামানো যাবে না, এই জন্য দরকার দেব শক্তি। আজকে রাক্ষসকে শেষ করার আগে যদি ওই বাচ্চাকে মেরে ফেলে তাহলে দেব শক্তিও কাজে লাগবে না। এসব শুনে
সায়বানান বাসায় চলে আসে। ডিআইজি জুনিয়রকে বলে উৎসব শেষ না হওয়া পর্যন্ত তান্ত্রিককে লকআপে রাখো, না হলে খামোখা জনগণের মধ্যে ভয় ছড়াবে। ডিআইজি তান্ত্রিকের কোনো কথাই বিশ্বাস করেনি। ডিআইজির কথা মতো তান্ত্রিককে লকআপে বন্ধ করলে তান্ত্রিক বলে আমাকে বন্ধ রেখে কিছুই হবে না। প্রেসিডেন্ট এসে বলে আপনি আমাদেরকে বাঁচাতে এসেছেন আর আমরা আপনাকেই ভুল বুঝেছি। ঠিক তখনই থানায় এক ধোঁয়া এসে ভরে যায়। সব টেবিল চেয়ার নড়তে থাকে। এক অদৃশ্য শক্তি চেয়ার উঠিয়ে এক এক করে পুলিশদেরকে মেরে আহত করে দেয়। জুনিয়র তাড়াতাড়ি করে লকআপে তালা খুলে আর অদৃশ্য সেই শক্তি কনস্টেবল এবং পঞ্চায়েত প্রধানের দিকে চেয়ার ছুড়ে মারলেই তাদের নাক মুখ ফেটে যায়। তান্ত্রিক লকআপ থেকে বের হলে তার দিকেও চেয়ার ছুড়ে মারে, কিন্তু তান্ত্রিক এক ধাক্কায় চেয়ার ফেলে দেয়। ফলে তান্ত্রিকের হাত কেটে রক্ত পড়ে। ধোঁয়া তান্ত্রিকের দিকে অগ্রসর হলে তান্ত্রিক তার বাম হাতের মন্ত্রপুত ব্রেসলেট খুলে ধোঁয়ার সামনে ধরলেই ধোঁয়া ভয়ে থানা থেকে ধীরে ধীরে বের হয়ে থানার বাইরে চলে যায়। কিছুক্ষণ পর তান্ত্রিক এসে সবাই ঠিক আছে কিনা দেখতে গেলে দেখে সবার বেহাল অবস্থা, তাই সবাইকে হাসপাতালে নিয়ে আসে। এদিকে আজ শক্তি জন্মদিন, তাই বাসায় কেক কেটে সেলিব্রেট করা হচ্ছে। কিন্তু সায়বানান মন খারাপ করে দূরে বসে আছে। ফুপু সায়বানানের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। সায়বানান বলে সেলভির মৃত্যুর কারণ আমি। বাবা যখন ওর প্রেমের সম্পর্ক মেনে নিচ্ছিল না তখন আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, পরবর্তীতে অনেক সাপোর্টও করেছিলাম, কিন্তু যেদিন বাবা মারা যায় আর ও বিয়ে করে আসে আপনি সামনে দাঁড়িয়েছিলেন বলে ওর চেহারা দেখতে পাইনি। যদি একবার দেখতাম তাহলে আমার কাছেই রেখে দিতাম। ওকে কখনোই এখানে আসতে হতো না। ওই দিন ওকে না দেখার আফসোস আমার সারা জীবন থাকবে। আমি ভেবেছিলাম ও নিজের থেকেই আমার কাছে আসবে, সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য একা কত কষ্ট করেছে। সায়বানান চোখের পানি মুছে বলে মৃত্যুর সময় হয়তো ভেবেছিল তার ভাই আসবে। সেলভির পেছনে বসে তার ভাইয়ের সব কথা শুনছে। সায়বানান বলে ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো এত আঘাত সহ্য করে এক সময় নিজেকে হয়তো বাঁচানোর কথা ভাবতো, কিন্তু ও এমন কিছুই করেনি, বরং মৃত্যুর পরও বাচ্চাদেরকে রক্ষা করে যাচ্ছে। ওর মতো মেয়ে শুধু বোন না, মা হিসেবে পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। ঠিক তখনই শক্তি এসে সায়বানানকে কেক খাইয়ে দেয়। শক্তির পেছনে সেলভির দিকে তাকিয়ে হাসে। সায়বানান পেছনে ফিরে দেখে সেখানে কেউই নেই। সেলভি ইশারা দিয়ে মানা করলে শক্তি চলে যায়, কিন্তু সায়বানান বুঝে যায় সেলভি সেখানেই আছে। ঠিক তখনই মায়া বাসায় আসতে গেলে কোন এক অজানা শক্তিতে ধাক্কা খেয়ে পড়ে আর ঢুকতে পারে না। বাইরের শব্দ পেয়ে সবাই বের হয়ে আসে। ফুপু মায়াকে ধরে ভেতরে আনে আর সায়বানান খেয়াল করে মায়া এ বাসায় ঢোকাতে কোনো সমস্যাই নেই, কিন্তু মায়ের বাবা যখন এই স্কুটি নিয়ে ভেতরে আসতে যায় স্কুটি এবং সে উল্টে গিয়ে পড়ে। সায়বানান বুঝে যায় স্কুটিতেই কোনো সমস্যা আছে। সায়বানান স্কুটি থেকে মায়ের স্টেথোস্কোপ নিয়ে ভেতরে ছুঁড়ে মারে। সেটা দিব্যি বাসার সীমানায় ঢুকে যায়। এরপর অ্যাপ্রন ছুঁড়ে মারলে সেটা আর যেতে পারে না। সায়বানান ভালো করে লক্ষ্য করলে দেখে অ্যাপ্রনে রক্ত লাগানো। কিছুক্ষণ আগে থানায় যে হামলা হয়েছিল মায়া তাদেরই চিকিৎসা করে বাসায় ফিরছিল। সায়বানান এবং মায়া হাসপাতালে এসে অ্যাপ্রনে লেগে থাকা রক্তের ডিএনএ টেস্ট করাতে দেয়, যেন এটা কার রক্ত বুঝতে পারে। তান্ত্রিক প্রেসিডেন্টকে এসে কিছু একটা বললেই সেই কথা শুনেই দুজনে রিলিজ না নিয়ে বের হয়ে যায়। টেস্টের রিপোর্ট আসার পরে মায়া সায়বানানকে জানায় এটা কোনো স্বাভাবিক মানুষের রক্ত না, এটাকে আম্পিফিবিয়ান বলে, যা স্থল এবং পানি দুই জায়গায় পাওয়া যায়, অনেকটা ব্যাঙের মতো। সায়বানানের মনে পড়ে তান্ত্রিক বলেছিল বাঘের রক্ত এমনই হয়। সায়বানান জিজ্ঞেস করে রক্তটা কার ছিল। মায়া সায়বানানকে জেনারেল ওয়ার্ডে এনে দেখে প্রেসিডেন্ট তার বেডে নেই। জুনিয়র ইন্সপেক্টর বলে আমি তাদের অনেক বাধা দিয়েছি, কিন্তু তারা বলেছে জরুরি কাজ আছে, তাই চলে গেছে। সায়বানান মায়াকে বাসায় ফিরতে বলে নিজে প্রেসিডেন্টের খোঁজে বেরিয়ে পড়ে। প্রেসিডেন্ট নিজের ছেলের অস্থি বিসর্জন দিচ্ছে। সায়বানান সেখানে এসে জিজ্ঞেস করে ওই তান্ত্রিক কোথায়। প্রেসিডেন্ট বলে আমি কোনো তান্ত্রিককে চিনি না, তার মানে এতক্ষণ ধরে তান্ত্রিকের রূপে যে ঘুরছে সেই আসল বাঘ। প্রেসিডেন্ট সায়বানানের কথার উত্তর ঠিক মতো না দেওয়ায় সায়বানান প্রচুর রেগে জিজ্ঞেস করলেই প্রেসিডেন্টের লোকদের সাথে সায়বানানের হাতাহাতি শুরু হয়ে যায়। তান্ত্রিক গাড়িতে করে কিছু লোকের সাথে কোথায় যেন যাচ্ছে। তান্ত্রিক হাতের ব্যান্ডেজ খুলে দেখা যায় তার জখম আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে। তান্ত্রিক জঙ্গলের মধ্যে এসে এক জায়গায় তার সাথে থাকা মানুষদের মাটি খুঁড়তে বলে আর নিজে গাছের শেকড় ছিঁড়ে পেঁচাতে থাকে। এদিকে মারামারি করতে করতে প্রেসিডেন্ট যেই না গাড়িতে উঠতে যায় ঠিক তখনই সায়বানান ওই গাড়ির ডিকিতে এক লোককে ছুঁড়ে মারলে ডিকি খুলে তান্ত্রিকের হাত বেরিয়ে পড়ে। মানে আসল তান্ত্রিক অনেক আগেই মারা গেছে। আসলে থানায় যখন হামলা হয় তান্ত্রিক অশুভ শক্তিকে সরাতে বাইরে গিয়েছিল। তখন অশুভ শক্তি তান্ত্রিককে মেরে তার রূপ ধারণ করে।
করে। প্রেসিডেন্ট বলে, আসল তান্ত্রিক মারা গেলে আমার লোকদেরকে আমি কার সাথে পাঠিয়েছি? সাইবানান জিজ্ঞেস করে কোথায় পাঠিয়েছেন। প্রেসিডেন্ট বলে, হাসপাতালে থাকা অবস্থায়। তান্ত্রিক এসে বলে, আজকের মধ্যে যদি ওই দুষ্ট শক্তিকে বধ করতে না পারি তাহলে এই গ্রামের কাউকে বাঁচাতে পারবো না, এখানে কোনো উৎসবও হবে না। উৎসবের কথা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। তান্ত্রিক বলেছিল ওই বাঘ কোথায় আছে আমি জানি না, ও ওই বাচ্চার পেছনে আছে, কিন্তু সেলভির আত্মা ওকে বাধা দিচ্ছে বলে ও যাকে তাকে মেরে বেড়াচ্ছে। যদি আমরা সেলভির আত্মাকে শাস্তি দিতে পারি তাহলে দুষ্ট আত্মা বাচ্চাকে খুঁজতে অবশ্যই আসবে, আমরা তখন ওকে বশে আনতে পারবো। সেলভির লাশ দাফন করা হয়েছে বলে ওর আত্মা শান্তি পাচ্ছে না, তাই ওকে ওই মহল থেকে বের করতে হবে। প্রেসিডেন্ট রাজি না হলেও তান্ত্রিক বলে, আমার সাথে কিছু লোক পাঠাও, বাকি আমি দেখে নিব। গ্রামের ভালো হবে এটা চিন্তা করে আমি তান্ত্রিকের কথায় রাজি হয়ে যাই। লোকেরা মাটি খুঁড়ে সেলভির লাশ বের করে আর তান্ত্রিক শেকড় দিয়ে সেলভির আত্মাকে সেটাই বন্ধ করে নেয়। বাসায় সেলভি বাচ্চাদের সাথে বেশ হাসি খুশি ভাবে সময় কাটাচ্ছিল। হঠাৎ একটা কালো হাত সেলভিকে টেনে বাইরে নিয়ে যায়। বাচ্চারাও তার পিছু পিছু দৌড়ায়। সেলভির আত্মা কবরস্থানে এসে পৌঁছালে সেলভি তান্ত্রিকের কাছে অনুরোধ করে বলে, আমাকে যেতে দাও, আমার বাচ্চারা অপেক্ষা করছে। সেলভি তার লাশকে সামনে দেখে বুঝে যায় তাকে মুক্ত করার জন্য আনা হয়েছে। এরপরই দুই আত্মার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সাইবানান গাড়ি নিয়ে কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয়। সেলভির শক্তির কাছে দুষ্ট আত্মাটা পারছিল না, তাই সে কবরস্থানের সব আত্মা জাগিয়ে ওঠায়। তাদের শক্তি এক করে 100 হাত বানায় এবং চারিদিকে বেড়িবাঁধ বানিয়ে রাখে। সেলভি ঢিল মারলে সেগুলো ওই আত্মারা আটকে দেয়। অশুভ শক্তি ওই আত্মাগুলো দিয়ে দড়ি বানিয়ে সেলভিকে বেঁধে ফেলে। সেলভি কাকুতি মিনতি করে বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার বাচ্চাদেরকে কিছু করো না। অশুভ শক্তি সেলভির কথায় কান না দিয়ে সেলভির আত্মাকে তার লাশে ফিরিয়ে আগুন ধরিয়ে দেয়। ঠিক তখনই সাইবানান সেখানে পৌঁছালে এসব দেখে বাধা দিতে গেলে অশুভ শক্তি গাছের ডাল দিয়ে সাইবানানকে মাটিতে ফেলে দেয়। সাইবানান শুধু দেখেই যায় কিন্তু কিছুই করতে পারে না। সেলভির আত্মা সাইবানানকে বলে, আমার বাচ্চাদেরকে বাঁচাও ভাইয়া। গাড়িতে উঠে সাইবানান মায়াকে কল করে বলে, ওই তান্ত্রিক বাসায় যাচ্ছে, যে করে হোক শক্তিকে বাঁচাতে হবে। সবাই চিন্তায় পড়ে যায় যে তারা কি করবে। মায়া বলে, একটা উপায় আছে, সবাই বাসার দরজার সামনে চেয়ার টেবিল দিয়ে ব্যারিকেড বানাও। কাজ শেষে ভেতরে যাওয়ার জন্য ফুপু এবং মায়া দরজা খুলে দেখে তান্ত্রিক দাঁড়ানো। দুজনেই প্রচুর ভয় পেয়ে যায়। তান্ত্রিক ভেতরে যেতে গেলে ফুপু বলে, আপনি যেতে পারবেন না, আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি। তান্ত্রিক এক ফু দিয়ে সব চেয়ার টেবিল সরিয়ে ফেলে। এসব দেখে কার্পেন্টার তো ভয়ে অজ্ঞানী হয়ে যায়। তান্ত্রিক সামনে এগোতে গেলেই মায়ার দাদা আর বাবা এসে হাজির হয়। তারা তান্ত্রিককে দালাল ভেবে বাসা দেখাতে চায়। মায়ের বাবা তান্ত্রিককে বাসার ভেতরে নিয়ে যায়। মায়ার ফুপু কার্পেন্টার এবং মিস্ত্রিকে বলে, আমি পেছনে গেট দিয়ে যাচ্ছি, তোমরা যা পারো করো, তান্ত্রিককে আটকাও। ফুপু দড়িতে ফাঁস বানিয়ে চেলে মারলে তান্ত্রিক তাতে বাধা পড়ে যায়। এরপর তিনজন দড়ি ধরে টানতে শুরু করে। তান্ত্রিক বড় করে চোখ পাকালেই কার্পেন্টার ভয়ে পায়ে পড়ে ক্ষমা চাওয়া শুরু করে দেয়। এইসব বিতলোককে দিয়ে কি আর ভূত তাড়ানো সম্ভব? তান্ত্রিক এসবে পাত্তা না দিয়ে চলে যায়। তিনজন আবারও ঝাড়ু, হাতুড়ি, রঙের কোটা দিয়ে তান্ত্রিকের পেছনে দৌড়ায়। তান্ত্রিক পেছনে ফিরে তাকালেই ফুপু আর কার্পেন্টার সেখানেই থেমে যায়, কিন্তু মিস্ত্রি মেলার সাহস দেখিয়ে এগিয়ে যায়। তান্ত্রিক রেগে মিস্ত্রিকে একের পর এক চড় মেরে সেখান থেকে চলে যায়। তান্ত্রিক রুমাসা দেখে বাচ্চারা সেখানে নেই। এদিকে মন্দিরে উৎসব শুরু হয়ে গেছে। মায়ার শক্তিকে নিয়ে মন্দিরে চলে আসে। তান্ত্রিকও খুঁজতে খুঁজতে উৎসবের জায়গায় চলে আসে। মায়া তান্ত্রিককে দেখেই থেমে যায়। তান্ত্রিক খেয়াল করে দেখে মায়ের সাথে শক্তি নেই। পাশে তাকালেই দেখে সাইবানান শক্তিকে নিয়ে চলে যাচ্ছে। তান্ত্রিক সাইবানানের পিছু নেয়। সাইবানান দৌড়ে রাবণের মূর্তির ভেতরে গিয়ে লিফট দিয়ে উপরে উঠে যায়। তান্ত্রিকও পিছু গিয়ে শক্তিকে উপরে উঠতে দেখে নিজের মতো 10 জনকে বানিয়ে লাফিয়ে উপরে ওঠে। সাইবানান একের পর এক তান্ত্রিককে মেরে কৌশলে নিচে ফেলে দেয়। সাইবানান দেখে তান্ত্রিক সমস্ত শক্তি একসাথে করে নতুন এক রূপে উপরে উঠছে। আর এদিকে বাইরে পণ্ডিতরা রাবণকে মারার জন্য দেবীর তীরে আগুন লাগিয়ে দিয়েছে। সাইবানান শক্তির কাছে পৌঁছানোর জন্য প্রাণপণে ছুটতে থাকে। শক্তি এক সময় রাবণের চোখের মণিতে আটকে যায়। তান্ত্রিক শক্তিকে ধরতেই যাবে, ঠিক তখনই সাইবানান শক্তিকে নিয়ে দড়ি ধরে নিচে লাফ দেয় আর পর্দায় পিছলে সিঁদুরের বড় থালার উপরে পড়ে যায়। দেবীর আগুনের তীরকে নিজের দিকে আসতে দেখে তান্ত্রিক পিছাতে যায়, কিন্তু পারে না। তান্ত্রিক দেখে দেবী নিজের হাতে তীর নিয়ে তার দিকে ছুটে আসছে।
করছে। দেবী রাবণের মূর্তিতে ত্রিশূল নিক্ষেপ করলেই তান্ত্রিক ও রাবণের সাথে জ্বলতে থাকে। অশুভ শক্তির এক একটা রূপ এক এক করে পুড়ে যায়। এভাবেই অশুভ শক্তির বিনাশ ঘটে। বাঘ আজীবনের জন্য শেষ হয়ে যায়। সারভানার মায়াকে এই বাসা পার্টনারশিপে দিয়ে দেয়, যেন সে এখানে হাসপাতাল খুলতে পারে। বাচ্চারা বাইরে এসে খুশি মনে বল খেলতে থাকে, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় বাচ্চাদের সাথে অদৃশ্য কোনো শক্তিও খেলছে। তাহলে কি সেলভির আত্মা ফিরে এসেছে, নাকি এটা সেলভির স্বামীর আত্মা? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।